রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনবেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও মল্লিক বাড়ির বিপদ। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবে নিলেই হবে বুদ্ধিমানের কাজ। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা কেবলমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক এক পরিণতি আর এক রহস্যময় কাহিনী। তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও মল্লিক বাড়ির বিপদ। গল্পের সূত্রধার আমি সুদীপ এবং পরিবেশনায় 62 FPS স্টুডিও। আজ আপনারা কিশোরী এবং বিভূতির সাথে ঠাকুর মশাইয়ের মুখ থেকে শুনতে চলেছেন এক অদ্ভুত ভয়ঙ্কর কাহিনীর আখ্যান। পাটালিপুত্র গ্রামের মল্লিক বাড়ির মধ্যে হঠাৎ করেই শুরু হয়ে যায় এক ভয়ানক ব্যাধি, যে ব্যাধির করাল গ্রাস কেড়ে নিতে থাকে সেই পরিবারের একাধিক সদস্যের প্রাণ। 3 দিন যাবৎ রক্তভূমি করে নিরীহ মানুষরা মারা যেতে থাকে মর্মান্তিকভাবে। এই সকল কিছুর পিছনে আসলে কি রহস্য লুকিয়ে আছে? ঠাকুরমশাই কিভাবে রক্ষা করবেন মল্লিক বাড়ির মানুষদের? কি বা সেই উপায়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের মন দিয়ে শুনতে হবে আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন মল্লিক বাড়ির রোগমুক্তি এই গল্পটি। তাহলে আর বেশি দেরি না করে শুরু হতে চলেছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। আরে এখনকার এই সমস্ত নামি দামি কোম্পানির সিগারেটের প্যাকেটগুলো বর্তমান সময়ে বাজার দখল করে নিচ্ছে, এ কথা ঠিকই। কিন্তু তামাক সেবন করার আসল মজা লুকিয়ে আছে গড়গড়া কিংবা হুকোর মধ্যেই। অন্তত আমাদের মতন সেকেলে পুরনো দিনের মানুষেরা তাই মনে করে। তামাক খাওয়ার আগে গড়গড়া সাজার যে ব্যাপারটা রয়েছে সেটাই হলো আসল বিষয়। মনের মধ্যে গড়গড়া সাজার একটা উত্তেজনা সৃষ্টি হয়। কখন তামাক খাবো এই যে একটা ভাবের জন্ম হয় অন্তরে, এটাই তো সবচেয়ে বড় কথা। তবে হ্যাঁ, গড়গড়ার মাধ্যমে তামাক সেবন করার কয়েকটা খারাপ দিকও রয়েছে বটে। এই যেমন ধরো, এতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু এখন মানুষের হাতে অবসর সময় কমেছে, সকলেই তো ভীষণ ব্যস্ত। আবার গড়গড়া কিংবা হুকো পরিবহনের ক্ষেত্রে খানিকটা অসুবিধাজনক। কিন্তু এই সমস্ত সিগারেটের ছোট্ট প্যাকেটগুলো তুমি অনায়াসেই যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবে। আমি এবং কিশোরী আমরা দুজনই ঠাকুরমশাইয়ের বাড়ি এসে উপস্থিত হয়েছি প্রায় 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেল। আজ রবিবার, ছুটির দিন হওয়ার কারণে সকাল সকাল আমাকে সাথে নিয়ে কিশোরী এসে উপস্থিত হয়েছে ঠাকুরমশাইয়ের বাড়িতে। এখনো পর্যন্ত বৃষ্টি না হলেও বেশ মেঘ করে রয়েছে আকাশে। চাপ চাপ কালো মেঘের আস্তরণে ঢেকে গিয়েছে গোটা গগন বক্ষ। ঠাকুরমশাই আমাদের কাছ থেকে সিগারেটের প্যাকেট নেওয়ার সময় প্রায় প্রত্যেকবারই সামান্য একটু আপত্তি করেন। তবে আমরা জানি এই সিগারেটের প্যাকেট তার অত্যন্ত পছন্দের এবং প্রিয়। মুখে তিনি যাই বলুন না কেন, অন্তরে যে আমাদের কাছ থেকে সিগারেট পেয়ে বেশ খুশি হন, এ কথা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ঠাকুরমশাই আমাদের হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে খাপ খুলতে খুলতে কথাগুলো বললেন। তারপর প্যাকেটের ভেতর থেকে একখানি সিগারেট বের করে তার ঠোঁটের 2 ফাঁকে গুজে ফস শব্দে একটা দেশলাই কাঠি জ্বলিয়ে তাতে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন মনের সুখে। আমি এবং কিশোরী আমরা একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। ঠাকুরমশাই, এবার তাহলে বেশ জমজমাট গোছের একখানা গল্প শোনান দেখি।
আপনার মুখ থেকে গল্প শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই তো এমন বারংবার নানান প্রাকৃতিক দুর্যোগ, বাধা বিপত্তি, ঝড় জল তুফান অগ্রাহ্য করে আমরা ছুটে আসি আপনার গৃহে। কিশোরী শরীরে একেবারেই ধৈর্য শক্তি বলে কোনো জিনিস নেই হয়তো। আমি তার দিকে বড় বড় চোখ করে তাকালাম। আমার বুকটা কেমন যেন ধরাস করে লাফিয়ে উঠল। এখনও ঠাকুরমশাই তার ধূমপান সমাপ্ত করেননি, অথচ কিশোরী গল্প শোনানোর জন্য তাকে বেশ কয়েকবার ইতিমধ্যেই তাগাদা দিয়েছে। ঠাকুরমশাই যদি একবার চটে যান, তাহলে আজ হয়তো আমাদের আর কোনো গল্পই শোনা হবে না। ঠিক যেই ভয়টা পেয়েছিলাম তাই বাস্তবে ঘটল। ঠাকুরমশাই কিশোরীর দিকে বড় বড় চোখে তাকিয়ে খানিকটা ধমকের সুরে বললেন, কিশোরী, তুমি এখনই এত উতলা হয়ে পড়ছো কেন? আমি তো আর কোথাও পালিয়ে যাচ্ছি না হে। তোমরা যখন আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছ, তখন নিশ্চয়ই তোমাদের কোনো না কোনো একটা ঘটনার কথা শোনাবো বই কি। আমি কি আর জানি না যে তোমরা কেন বারবার আমার বাসায় ছুটে আসো? তবে হ্যাঁ, আমি এর আগেও বহুবার তোমাদের বলেছি, আজ আরো একবার বলছি যে আমি আজ পর্যন্ত তোমাদের যে সমস্ত ঘটনার কথা বলেছি সেগুলোর একটাও কোনো গল্প নয়। গল্প মানে তো নিছকই বানিয়ে বলা অথবা কল্পনার উপর ভিত্তি করে গড়ে তোলা কোনো আখ্যান। কিন্তু আমি যা সমস্ত কিছু তোমাদের বলি সেগুলো সবই আমার অতীত জীবনে ঘটেছিল। এই সমস্ত ভয়ানক ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম আমি। আর হ্যাঁ, এখন তোমাদের সেই সব অবিশ্বাস ঘটনা গল্প কথা বলে মনে হলেও অতীতে বাস্তবে যাদের সাথে সেসব ঘটনা ঘটেছিল তারা ঠিকই জানে তখন তাদের কি মারাত্মক অবস্থা হয়েছিল। তাই আমার বলা কাহিনীকে তোমরা কখনোই এইভাবে গল্প বলতে পারো না। ঠাকুরমশাই বেজায় চটে গিয়েছেন দেখে আমি তার ক্রোধ কিছুটা প্রশমিত করার জন্য শান্ত কোমল সুরে বললাম, ঠাকুরমশাই, আপনি কিশোরীর কথায় রেগে যাচ্ছেন কেন? জানেনই তো ওর এরকমই স্বভাব। কিশোরী সাত পাঁচ ভেবে কোনো কিছু বলে না। আপনাকে ও একেবারে অপমান করতে চায়নি। আপনি যদি ওর কথায় সামান্যতম কষ্টও পেয়ে থাকেন, তাহলে আমি কিশোরীর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি করজোরে। আপনি মনের সুখে ধূমপান করুন, তারপর না হয় আমাদের একখানা আপনার অতীত জীবনে ঘটা বাস্তব কাহিনীর কথা বলে শোনাবেন। কিন্তু ভাই, আমার কথা শেষ হতে না হতেই কিশোরী কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু আমি দ্রুততার সাথে তার হাত খামচে ধরলাম। কথায় কথা বাড়ে, তাই কিশোরীর এখন কোনো কিছু না বলাই উচিত। সে আর কিছু বলল না, চুপচাপ কেবলমাত্র কাচুমাচু মুখে তাকিয়ে রইল ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই ততক্ষণে সিগারেটে দু টান দিয়ে অবশিষ্ট সিগারেটের ফিল্টারখানা ছাইদানি হিসেবে ব্যবহৃত আধ ভাঙা নারকেলের মালায় ঘষে দিয়ে তার আগুন নিভিয়ে ফেলে দিলেন। আমি কিংবা কিশোরী আমরা দুজনই ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে রইলাম। বর্তমানে ঠাকুরমশাই কেমন যেন শূন্য দৃষ্টিতে চেয়ে রয়েছেন বাইরের পরিবেশের দিকে। তিনি তার অতীতের স্মৃতির অতল সমুদ্রে ডুব দিয়ে তুলে আনার চেষ্টা করলেন কোনো এক হাড় হিম করা বীভৎস ঘটনাকে। পরিবেশ যখন ভীষণ শান্ত হয়ে উঠেছে, স্বাভাবিকের তুলনায় যেন একটু বেশি নীরবতা ছড়িয়ে পড়েছে চারপাশ জুড়ে। মারাত্মক কালবৈশাখী ঝড়ের পূর্বে পৃথিবী যেমন থমথমে হয়ে ওঠে, এই নীরবতাও খানিকটা যেন তাই। আকাশের মধ্যে জমে থাকা মেঘের দল প্রতি মুহূর্তে যেন নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে এক বিধ্বংসী ঝড়ের জন্ম দেওয়ার জন্য। কালো আকাশের বুকে কয়েকটা সাদা বক চিৎকার করতে করতে দ্রুত উড়ে যাচ্ছে যে যার বাসার দিকে। রান্নাঘরের ভেতর থেকে রুনু ঝুনু শব্দে নুপুর বাজিয়ে ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি বাইরে বেরিয়ে এসে আমাদের সামনে উপস্থিত হয়ে হাসতে হাসতে বলল, এই নিন কাকাবাবু, আপনাদের জন্য গরম গরম চা আর মুড়ি মাখা বানিয়ে নিয়ে এলাম। এই কথা বলে চারি চায়ের 3টে পেয়ালা এবং একটি বড় পাত্রে মুড়ি মাখা নামিয়ে রাখল।
আমাদের মুখোমুখি তক্তপোষের ওপরটায়। চারি পুনরায় পা বাড়ালো রান্নাঘরের দিকে, তার বাদবাকি কাজ শেষ করার জন্য। আমি ঠাকুরমশাইয়ের দিকে এক পেয়ালা চা বাড়িয়ে দিয়ে একটা কিশোরীকে দিলাম এবং অপরটা নিজে নিলাম। অঙ্কুরিত ছোলা ভিজে সরু সরু করে কুচানো মিঠো শশা, কাঁচামরিচ, লবণ ও খাঁটি সরিষার তেল দিয়ে বেশ ভালো করে মুড়ি মেখেছিল চার। চা পানের সাথে সাথেই মাঝে মধ্যে এক খাবল করে মুড়ি হাতে তুলে নিয়ে তা মুখে ভরছিলাম আমরা। উষ্ণ চায়ের পেয়ালায় সামান্য ফু দিয়ে ঠাকুরমশাই তাতে একটা লম্বা চুমুক বসিয়ে বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তখন আমার বয়স অনেক অল্প। কাঁচা বয়স বলতে যা বোঝায় খানিকটা ঠিক সেই রকম। তবে হ্যাঁ, সেই সময় আমি কিন্তু মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরব দুজনেরই দেখা পেয়ে গিয়েছিলাম। মধুসুন্দরী দেবী আমায় বেশ অনেকগুলো বিশেষ ক্ষমতাও প্রদান করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন যে আমার সারা জীবনে কখনো কোনোদিনও মোটা ভাত কাপড়ের অভাব হবে না। সেইবার আমি বাইরে একটানা বেশ কয়েক মাস কাটিয়ে ঘরে ফিরে এসেছি কিছুদিন থাকার জন্য। হঠাৎই একদিন সকালবেলায় বন্ধ সদর দরজার অপর প্রান্ত হতে পরাঘাতের খটখট শব্দ ভেসে এলো, আর কর্ণগোচর হলো এক বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর। বলি, বাড়ির ভেতরে কেউ কি রয়েছেন? দয়া করে একটিবার দরজাখানা খুলুন না, বিশেষ প্রয়োজন রয়েছে। কি হলো, কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? একটিবার দরজাখানা খুলুন। আমি হন্তদন্ত হয়ে এগিয়ে গেলাম বন্ধ সদর দরজার দিকে। কথাবার্তার ধরন এবং দ্রুত বেগে করাঘাতের শব্দ শুনে বিলক্ষণ বুঝতে পারলাম যে নির্ঘাত কোনো মানুষ বিপদে পড়ে ছুটে এসেছে আমার কাছে। সদর দরজার আগল খুলে দেওয়া মাত্রই দেখলাম দুজন বৃদ্ধ পুরুষ মানুষ দাঁড়িয়ে রয়েছেন আমাদের সদর দরজার ঠিক অপর প্রান্তে। আগে নমস্কার। আমরা অনেক দূর থেকে তারানাথ চক্রবর্তীর সন্ধানে এসেছি। এই গ্রামের কিছু মানুষকে জিজ্ঞাসা করার পর তারা এই বাড়িখানা দেখিয়ে দিল। এটাই কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? আসলে আমরা এই জায়গায় একেবারেই নতুন, এর পূর্বে কখনো এদিক পানে আসিনি, তাই বুঝে উঠতে পারছি না সঠিকভাবে। নমস্কার, আপনারা একেবারে সঠিক স্থানেই এসে উপস্থিত হয়েছেন। এটাই তারানাথ চক্রবর্তীর বাড়ি। বাহ, এ তো অতি উত্তম কথা। যাক, শেষমেশ তাহলে তারানাথ চক্রবর্তীর বাড়ির সম্মুখে এসে উপস্থিত হতে পেরেছি, আর আমাদের কোনো চিন্তা নেই। শুনেছি সে নাকি যে কোনো মানুষের বিপদের কথা শুনে তাদের সাহায্য না করে খালি হাতে ফেরত পাঠায় না। আমাদের ক্ষেত্রেও নিশ্চয়ই এই নিয়মের ব্যতিক্রম কিছু ঘটবে না। আপনি যদি দয়া করে একটিবার তারানাথ চক্রবর্তীকে ডেকে দেন তাহলে বড় উপকৃত হই। আমি এবার সেই দুই বৃদ্ধের উদ্দেশ্যে মৃদু হেসে নিজের পরিচয় দিয়ে বললাম, আগে নমস্কার, আমি হলাম তারানাথ চক্রবর্তী। সেই কি কথা, এসব তুমি কি বলছো বাবা? তুমি তারানাথ চক্রবর্তী, মানে সেই বিখ্যাত তারানাথ তান্ত্রিক যার নাম মানুষের মুখে মুখে ঘোরাফেরা করে, যে কোনো আধিভৌতিক অতিপ্রাকৃত সমস্যার সমাধানকারী তুমি সেই তারানাথ? আগে হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় ঈশ্বরের কৃপায় বহু বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করেছি বটে, তবে আপনারা যে দেখি আমার পরিচয় শুনে একেবারেই আকাশ থেকে পড়লেন। এ তুমি কি কথা বলছো বাবা? তোমার পরিচয় শুনে আকাশ থেকে পড়ার মতনই তো কথা। আমরা ঘোড়াক্ষরেও ভাবতে পারিনি যে স্বনামধন্য তারানাথ চক্রবর্তী তথা তারানাথ তান্ত্রিকের বয়স এত অল্প হতে পারে। আমাদের ধারণা ছিল তিনি হয়তো কোনো বৃদ্ধ স্থানীয় মানুষ হবেন। এত অল্প বয়সে তন্ত্র সাধনার যে মান তুমি দিয়েছ তা সত্যিই অবাক করার মতন। তুমি আমাদের থেকে বয়সে অনেক ছোট তারানাথ, প্রায় আমাদের পুত্র সমবয়সী, তাই তোমাকে তুমি করেই বলছি।
আপনি আগে করছি না, তুমি আমাদের মার্জনা করো। আমরা আসলে বুঝতে পারিনি যে তুমি তারানাথ চক্রবর্তী। ছি ছি, এই আপনারা কি করছেন? এইমাত্র বললেন যে আমি আপনাদের পুত্র সমবয়সী, অথচ এখন আবার নিজেরাই আমায় প্রণাম করতে আসছেন। এ কিন্তু ভারী অন্যায় কাজ। আমি যদি আপনাদের সন্তানই হতাম তাহলে কি আপনারা এইভাবেই পিতা হয়ে ছেলের পায়ের ধুলো মাথায় নিতে পারতেন? দেখো বাবা তারানাথ, তুমি আমাদের থেকে বয়সে ছোট হলেও সম্মানে এবং বংশমর্যাদায় কিন্তু অনেক গুণ বড়। তুমি ব্রাহ্মণ পরিবারের সন্তান, এই সমাজের মাথা শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ। তাছাড়াও তুমি তো কেবলমাত্র এক সাধারণ কোনো ব্রাহ্মণ সন্তান তাই তো নও, তুমি হলে এক স্বনামধন্য তান্ত্রিক। তোমার তন্ত্র সাধনার কথা কে না জানে বলো তো? তোমাকে সকলে দেবতার চোখে দেখে, তাই তোমার মতন একজন দেবতুল্য মানুষকে এত কাছ থেকে দেখার পরেও যদি তার পায়ের ধুলো মাথায় না নিতে পারি, তাহলে যে আমাদের মহা পাপ হবে বাবা। পাপ আপনাদের নয়, পাপ হবে আমার। যদি আপনারা আমার পা স্পর্শ করেন, আর শ্রেষ্ঠত্বের কথা বলছেন, এত সহজে কি আর শ্রেষ্ঠত্ব বিচার করা যায়? আপনারা যে নিরিখে আমাকে শ্রেষ্ঠ বলছেন, সেই মাপকাঠিতে আমি ঠিক প্রাধান্য দিই না। আসলে কি জানেন, এই যে আমাদের সমাজে এত জাতি, ধর্ম, বর্ণ, অর্থ, এই সমস্ত কিছুর ভেদাভেদ রয়েছে, এই সবই কিছু কিন্তু সৃষ্টি করেছে মানুষ, ঈশ্বর নন। তাই ব্রাহ্মণ পরিবারের সন্তান হলেই যে তাকে শ্রেষ্ঠ ব্যক্তি বলে ধরে নিতে হবে, তেমনটা কিন্তু একেবারেই নয়। এই সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি সেই হয় যার মানসিকতা বড়, যার অন্তরের মধ্যে মানবিকতা রয়েছে, যে এই সমস্ত তুচ্ছ ভেদাভেদের অনেক অনেক ঊর্ধ্বে। আমাদের প্রত্যেকের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে তার রং কিন্তু একই, লাল। এই ধনী গরিব, উঁচু জাত নিচু জাত, এই সমস্ত ভেদাভেদ সৃষ্টি করেছে মানুষ, ঈশ্বর নন। মানব জাতি তাদের নিজেদের সুবিধার জন্য এবং সকলের চোখে বড় সাজার জন্য এই পন্থাই অবলম্বন করেছে। সত্যি তারানাথ, তোমার কথা শুনে পুরো মোহিত হয়ে গেলাম। মানুষের মুখে মুখে তোমার যে প্রশংসা শুনেছি, তোমার যে সুখ্যাতি জেনেছি, তার যে এক বর্ণ মিথ্যা নয়, তার সরাসরি প্রমাণ পেলাম আজ। সত্যি, তোমার মতন করে এমন উচ্চতরভাবে যদি সকলে ভাবতে পারত, তাহলে হয়তো আমাদের এই সমাজ পুরোপুরি বদলে যেত। মা মহামায়া তোমার মঙ্গল করুন, এই কামনা করি। আপনারা এবারে ভিতরে ঢুকে আসুন। অনেকক্ষণ হলো আপনারা বাইরে দাঁড়িয়েই কথা বলে চলেছেন, এইভাবে দয়া করে আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না। আপনারা বরং ভিতরে আসুন, আমি দাওয়ার ওপর চাটাই বিছিয়ে দিচ্ছি, সেখানে কিছুটা সময় বসুন, একটু ঠান্ডা জল খান, খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিন, তারপর না হয় আমাকে সবটা খুলে বলবেন যে ঠিক কী কারণে আজ আমার বাড়িতে আপনাদের আগমন ঘটল। হ্যাঁ বাবা, বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। কথায় কথায় সেই বিপদের কথাই তোমাকে বলা হয়নি। আচ্ছা বেশ বেশ, আমি আপনাদের সমস্ত কথা মনোযোগ সহকারে শুনব, তবে এখানে নয়। আপনারা এবারে ভেতরে প্রবেশ করুন। আমার কথায় সম্মতি জানিয়ে সেই দুজন বৃদ্ধ মানুষ এবার ঢুকে এলেন আমাদের ঘরের ভিতরে। পুনরায় সদর দরজা বন্ধ করে তাতে আগল তুলে দিয়ে আমি দাওয়ার উপর একটা চাটাই বিছিয়ে দিলাম। তারা দুজনে সেখানেই বসল। আমি ঘরের ভেতর থেকে একটি ছোট্ট কাঁসা রেকাবি করে কয়েকটা গুড়ের বাতাসা, ঠান্ডা এক ঘটি জল এনে তা তাদের উদ্দেশ্যে নামিয়ে রাখলাম। দু টুকরো বাতাসা মুখে ভরে তা চিবিয়ে ঢকঢক করে জল খেয়ে চলবে গড়িয়ে আসা সরু জলের ধারা হাতে তালুতে মুছলেন সেই দুজন বৃদ্ধ। আমি এবার তাদের চোখ মুখ জুড়ে স্পষ্ট এক ভয়ের আকুতি দেখতে পেলাম। সে ভয় যে সে সাধারণ কোনো ভয় নয়, যেন সাক্ষাৎ মরণ ভয়। প্রথম বৃদ্ধ, অর্থাৎ এতক্ষণ ধরে যিনি আমার সাথে কথা বলছিলেন, তিনি তাদের পরিচয় দিয়ে বললেন, আমার নাম রমাকান্ত মল্লিক, আর এই হলো আমার ভাই শশীকান্ত মল্লিক। আমাদের বাড়ি এখান থেকে বহু দূর, পাটালিপুত্র নামের যে গ্রাম রয়েছে সেই গ্রামে। সেখানে আমাদের বিশাল বনেদি পরিবার,
স্থানীয় সকল মানুষেরা আমাদের বাড়ির প্রত্যেক সদস্যকে চেনে খুব ভালোভাবে। 8 থেকে 80 প্রায় সকলেই জানে আমাদের বাড়ির কথা। আমাদের বৃহৎ যৌথ পরিবার এবং আমাদের পরিবারের কুলদেবী হলেন মা মহামায়া। আমরা 2 ভাই, আমাদের ছেলে মেয়ে, পুত্রবধূ, জামাতা, তাদের ছেলেপুলে এই সব কিছু নিয়ে সে এক বিরাট পরিবার। প্রাসাদ সমতুল্য আমাদের মল্লিক বাড়ি। দিবানিশি মানুষজনের কোলাহলে পরিপূর্ণ থাকে। বছরে 2 বার দেবী মহামায়ার পূজা ও হোমযজ্ঞ হয় মহা ধুমধামে। তখন আমাদের বাড়ির বারমহলে প্রায় 5000 জন মানুষের পাত পড়ে। কাজের লোক, রান্না, ঠাকুর, পুরোহিত মশাই, আত্মীয় স্বজন সবাই এসে উপস্থিত হয়। এই সমস্ত কথা আর তোমায় বলছি না তারানাথ। এবার তোমাকে আমাদের বাড়ির আসন্ন ভয়ানক বিপদের কথা বলছি। আমাদের পরিবারের মানুষের মধ্যে হঠাৎ করে এক ভয়ানক রোগ দেখা দিয়েছে। সবকিছু একেবারে সুস্থ স্বাভাবিক ছিল, কিন্তু আচমকা কোথা থেকে যেই ভয়ানক মারণ ব্যাধির আগমন ঘটল তো আমরা কেউই বুঝতে পারছি না। মারণ ব্যাধি? আচ্ছা, কি মারণ ব্যাধির আগমন ঘটেছে আপনাদের পরিবারে? আমি দেখলাম আমার এই প্রশ্নে রমাকান্ত এবং শশীকান্ত মশাই এই দুজনেরই চোখ মুখ জুড়ে রীতিমতো আতঙ্ক বয়ে গেল তড়িৎ বেগে। নিজেকে সামলে নিয়ে রমাকান্ত মশাই পুনরায় বলতে আরম্ভ করলেন, একটু কম্পমান গলায়, কাটা কাটা ভাবে, থেমে থেমে। আজ থেকে ঠিক 15 দিন আগের ঘটনা তারানাথ। আমাদের বৃদ্ধা মা হঠাৎ করেই মারা গেলেন। তবে মৃত্যুর পূর্বে 3 দিন যাবৎ তিনি কারোর সাথে কোনো কথা বলেননি এবং ক্রমাগত রক্তবমি করেছিলেন। হ্যাঁ, এ কথা সত্য যে আমাদের মায়ের বয়স হয়েছিল অনেক, কিন্তু এটাও সঠিক যে তিনি শারীরিক দিক থেকে এবং মানসিকভাবে পুরোপুরি সুস্থ ছিলেন। তাহলে হঠাৎ করে যে তার কি থেকে কি ঘটে গেল তাই আমরা কেউ বুঝতে পারলাম না। মায়ের মৃত্যুতে আমাদের গোটা পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এলো। আমরা কেউ ভাবতেই পারিনি যে আমাদের মা এইভাবে হুট করে আমাদের সকলকে ছেড়ে চলে যাবেন। মা ছিলেন আমাদের মাথার উপর বট গাছের শীতল ছায়ার মতন। আসলে মা বাবার বয়স হয়ে গেলেও তারা তো মা বাবাই থাকে। কিন্তু আবার এটা বলেও মনকে সান্ত্বনা দিলাম যে বয়সকালে এভাবেই হয়তো একদিন সকলকে এই জগৎ সংসারের যাবতীয় মায়া, মোহ, মমতা ত্যাগ করে চলে যেতে হয়। এটাই হয়তো এই সংসারের নিয়ম। অমর আসলে কেউই নয়, সকলকেই একদিন মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আমাদের এই ভাবনা পুরোপুরি নাড়িয়ে দিল। মায়ের মৃত্যুর ঠিক 7 দিন পর আমার মেয়ে তারানাথ, আমার ছোট মেয়ে কুমারী ওই একইভাবে 3 রাত্রি ব্যাপী বমি করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কুমারীর মৃত্যুতে আমরা পুরোপুরি পাথর হয়ে গেলাম। এরপর ঠিক 7 দিনের মাথায় মারা গেল আমার ভাইয়ের মৃত ছেলে শান্তিমোহন। আমাদের পরিবারের প্রতিটা মানুষ পরপর 3টি 7 দিন বাদে বাদে এই রকম মৃত্যুর ঘটনা দেখে বুঝতে পারলাম যে আদতে এই সকল মৃত্যু আসলে একেবারেই স্বাভাবিক কোনো মৃত্যু নয়। আসলে এগুলো অপমৃত্যু। আমাদের বাড়িতে নিশ্চয়ই কোনো এক অশুভ শক্তির প্রভাব পড়েছে, যার কারণে শেষ হয়ে যাচ্ছে একের পর এক আমাদের পরিবারের বিভিন্ন সদস্যরা। তার জন্যই তো কোনো উপায় খুঁজে না পেয়ে আজ তোমার কাছে এলাম। তারানাথ, একমাত্র তুমিই পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। এইভাবে চোখের সামনে আমরা আমাদের ছেলে মেয়েদের মৃত্যু কিছুতেই দেখতে পাচ্ছি না। জগতের সবচেয়ে বড় শোক হলো পুত্র শোক, আর সেই শোকেই আমরা শোকাগ্রস্ত হয়েছি। এত দূর অবধি বলে রমাকান্ত মশাই ধুতির খুঁট দিয়ে নিজের চোখের জল মুছলেন। সত্যি একজন সদ্য কন্যা হারা পিতার মুখে যে ঠিক কিরকম বেদনার ঝড় চলতে পারে তা আমি সহজেই অনুমান করতে পারলাম বইকি। তার পাশে বসে থাকা ছোট ভাই শশীকান্ত মশাই এতক্ষণে মুখ খুললেন। আমাদের পরিবারে ইতিমধ্যেই 3 জন মানুষ মারা গিয়েছে। তারা ভয়ানকভাবে রক্তবমি করতে করতে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি কিংবা আমার দাদা, আমরা কেউই আর
একবারেই চাই না যে আমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটুক, কিন্তু এ কথাও ভালোভাবেই জানি যে আবার ঠিক 7 দিন পরেই কারো না কারো কপালে ঘনিয়ে আসবে অকাল মৃত্যুর কালো ছায়া। তাই সেই অঘটন রোধ করার জন্যই তোমার কাছে তড়িঘড়ি ছুটে এলাম। এখন তুমিই আমাদের একমাত্র ভরসা। আচ্ছা শশীকান্ত মশাই, আপনাদের বাড়িতে যেই পরপর 3টে মৃত্যু ঘটে গেল, আপনারা নিশ্চয়ই কোনো চিকিৎসক ডেকেছিলেন। তা সেই চিকিৎসক কি বলেছেন এই মৃত্যু সম্পর্কে? তা আবার ডাকিনি বাবা। চিকিৎসক, বৈদ্য, কবিরাজ কোনো কাউকেই বাদ দেয়নি। কত দূর দূর থেকে কত নামি গুণী চিকিৎসক এসেছিলেন আমাদের মল্লিক বাড়িতে, কিন্তু কেউই কোনো সুরাহা করে উঠতে পারল না। সকলেই ভীষণ অবাক হয়ে গেল আমাদের বাড়ির রোগীদের দেখে। তারা নাকি তাদের চিকিৎসা জীবনে এরকম কোনো ঘটনা এর পূর্বে দেখেনি। কত পথ্য, কত ওষুধ খেয়েও কিচ্ছু লাভ হলো না। 3 দিনের মাথায় সকলেই মারা গেল। এত দূর অবধি বলে এবার থামলেন শশীকান্ত মশাই। তার বুক ঠেলে একটা দীর্ঘ নিঃশ্বাস উঠে এলো। আমার সত্যি তাদের দেখে ভীষণই কষ্ট হলো বটে, কিন্তু কয়েকটা প্রশ্ন আমাকে করতেই হতো। প্রাথমিকভাবে আমি তাই এবার তাদের উদ্দেশ্যে এই প্রশ্ন করলাম। আচ্ছা শশীকান্ত মশাই, আপনারা তাহলে কি ধারণা করছেন? যেই রোগ আপনাদের পরিবারের মানুষদের মধ্যে দেখা দিয়েছে সেটা আসলে কোনো সাধারণ রোগ নয়, কি তাই তো? একেবারেই তাই তারানাথ। আচ্ছা তুমি বলো না, শুধুমাত্র আমাদের পরিবারের মধ্যেই কেন এরকম একটা রোগ হঠাৎ করে শুরু হলো? গোটা গ্রামের সকল মানুষ পুরোপুরি সুস্থ রয়েছে, অথচ আমাদের পরিবারের সদস্যদের মধ্যেই আরম্ভ হলো এই ভয়ানক রোগ। ঠিক 7 দিন পর পর আমাদের বাড়ির মানুষজন মারা যেতে আরম্ভ করেছে। এত কিছু কি একসাথে কাকতালীয় হতে পারে? সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষগুলো 3 দিন যাবৎ রক্তবমি করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই সমস্ত কিছু কখনোই স্বাভাবিক রোগের লক্ষণ হতে পারে না। একটা কথা বলবো বাবা, যদিও এই সমস্ত ব্যাপারে আমাদের ধারণা প্রায় নেই বললেই চলে, তবুও মনের মধ্যে একটা বিষয় বারে বারে উঁকি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন শশীকান্ত মশাই, আপনার মনের মধ্যে ঠিক কি আশঙ্কা দানা বেঁধেছে? আচ্ছা তারানাথ, বিষয়টা এমন নয় তো যে কেউ আমাদের পরিবারের সদস্যদের প্রতি কোনো উচাটন ক্রিয়া কিংবা ওই জাতীয় কোনো খারাপ ক্ষতিকারক তন্ত্রক্রিয়া করেছে, যার কারণে আমাদের বাড়ির ওপর এরকম ভয়ানক বিপদের ঘূর্ণিঝড় এসে আছড়ে পড়েছে তীব্রভাবে? গল্প কথায় শুনেছি তন্ত্রমন্ত্রের দ্বারা নাকি অনেক খারাপ কাজও করা যায়, মানুষের ক্ষতি সাধন করা যায়। বাবা, আমাদের সাথেও তবে সেরকম কিছু ঘটেনি তো? দেখুন শশীকান্ত মশাই, এই তন্ত্র হলো একটি শক্তি, বা বলতে পারেন মহাশক্তি। আর যে কোনো শক্তিকেই দুইভাবে ব্যবহার করা যায়। সেটা হলো মানুষের হিতকার্যে এবং মানুষের অহিতকার্যে, অর্থাৎ অকল্যাণকর কার্যে। শক্তিকে কোন পথে কাজে লাগাবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে সেই শক্তির আরাধক তথা সাধকের উপর। এবার এই পৃথিবীর সকল মানুষ তো আর সমান হয় না, তাই সব সাধকই যে তন্ত্র শক্তিকে নিয়ে কোনো ভালো কাজে ব্যবহার করে তেমনটাও কিন্তু নয়। অনেক সাধক মানুষের ক্ষতি করার জন্য এই তন্ত্রমন্ত্র বিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। তবে আপনার আশঙ্কা যদি সত্যিই হয় শশীকান্ত মশাই, তাহলে তো বলতেই হবে যে আপনাদের পরিবারে কোনো বড় সড়ো শত্রু রয়েছে, যে এরকম জঘন্য কাজ করেছে। এবার একটু ভালো করে ভাবনা চিন্তা করে বলুন তো, এমন কোনো ব্যক্তি কি রয়েছে যার সাথে আপনাদের পরিবারের শত্রুতা আছে, যে আপনাদের ক্ষতি চায়, আপনাদের অমঙ্গল সাধনের জন্য তৎপর হয়ে উঠতে পারে? সময় নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করে বলুন। শুধুমাত্র শশীকান্ত মশাই নয়, রমাকান্ত মশাই, আপনিও একটু ভেবে আমায় জানান। বেশ কিছুটা সময় ভাবনা চিন্তা করার পর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে রমাকান্ত মশাই এবার আমায় জানালেন, না তারানাথ, আমরা অন্তত সেরকম কাউকেই শনাক্তকরণ করতে পারছি না। কারণটা কি জানো? ওখানকার মানুষেরা আমাদের খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। তাই কাকে এই দোষের দোষী সাব্যস্ত করি বলো দেখি?
কেবলমাত্র সন্দেহের বশে কারোর নাম নেওয়াটা একেবারেই উচিত হবে না। তাছাড়া সত্যি কথা বলতে কি, এমন কেউই প্রায় নেই বললেই চলে যার সাথে আমাদের শত্রুতা আছে বলে আমরা অন্তত মনে করি। বিষয়টা খুবই গুরুতর বলেই মনে হচ্ছে। এবার তাহলে একটা উপায় রইল, আমাকে সেই স্থানে গিয়ে গোটা বিষয়টা একবার নিজের চোখে প্রত্যক্ষ করতে হবে, ভালোভাবে বুঝতে হবে আসলে কি ঘটনা ঘটেছে। তবে হ্যাঁ, যদি আপনাদের আশঙ্কাই সত্য বলে প্রতিপন্ন হয়, তাহলে একথা আমি নিশ্চয়তার সাথে বলতে পারি যে আপনাদের কোনো গুপ্ত শত্রু রয়েছে, অবশ্যই রয়েছে। সে বিষয়ে আমি 100% নিশ্চিত। তারানাথ, তুমি যাবে যাবে আমাদের সাথে আমাদের বাড়ি? হ্যাঁ, অবশ্যই যাব। আমাকে যে যেতেই হবে। কোনো মানুষের বিপদের কথা শুনলে আমি যে আর চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করাই যে আমার প্রধান কাজ, আমার মূল কর্তব্য। আর আমি আমার এই কর্তব্য থেকে কোনোদিনই পিছু পা হই না। আজও এর অন্যথা কিছুই ঘটবে না। আপনারা এখানে একটু বসুন, আমি চট করে একটিবার ঘরের ভেতর থেকে আমার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঝোলার ভেতরে ভরে নিয়ে বাইরে বেরিয়ে আসছি। তারপর একসাথে সকলে মিলেই না হয় রওনা দেব আপনাদের গ্রাম পাটুলিপুত্রের উদ্দেশ্যে। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না বাবা, শুধু এইটুকুই বলবো যে তুমি আমাদের জন্য যা করলে সেই কথা আমরা সারা জীবন মনে রাখবো। একটা না এতক্ষণ ধরে গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুটা সময়ের জন্য একটু থামলেন। তিনি অদ্ভুত এক শূন্য দৃষ্টিতে তাকালেন বাইরের দিকে। বাইরের প্রকৃতি জুড়ে ততক্ষণে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়েছে। চারিপাশে পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে। আকাশে ঘন মেঘ থাকার কারণে অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে প্রকৃতি। ঠাকুরমশাইয়ের সমগ্র শরীর জুড়ে কেমন যেন একটা অস্থির ভাব ছড়িয়ে পড়েছে দেখে আমরা বুঝতে পারলাম যে এবার তার একটু গড়গড়ায় টান দেওয়ার সময় হয়ে এসেছে। তিনি আমাদের দিকে তাকিয়ে খানিকটা বিরক্তির সাথেই বললেন, তোমরা এখানে একটু বসে অপেক্ষা করো হে কিশোরী, আমি বরং একটিবার ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় টান না দিলে আর একেবারেই চলছে না। আর একটি বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই এবার শটান উঠে চলে গেলেন কক্ষের দিকে। আমি আর কিশোরী আমরা দুজনে মিলে একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। ঠাকুরমশাইয়ের চলে যাওয়ার পর কিশোরী সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট বের করে একটা সে আমাকে দিয়ে একটা নিজে নিল। আমরা আজ অবধি কখনোই ঠাকুরমশাইয়ের সামনে ধূমপান করিনি, কারণ আমরা তাকে যথেষ্ট সম্মান করি। তিনি আমাদের থেকে বয়সে অনেক বড় এবং ব্রাহ্মণ মানুষ। তবে একবার তিনি যখন কক্ষের ভেতরে প্রবেশ করছিলেন গড়গড়া সাজার কাজে, তখন আর যে বেশ কিছুটা সময় তিনি এদিক পানে একেবারেই আসবেন না এ বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে আমরা সিগারেটে আগুন ধরিয়ে মনের সুখে ধূমপান করতে আরম্ভ করলাম। বাইরে ঝমঝম করে মুষলধারে বর্ষণ হয়ে চলেছে এক নাগারে বিরামহীনভাবে। ইতিমধ্যেই ঠাকুরমশাইয়ের বাড়ির উঠোনে প্রায় গোড়ালি পর্যন্ত জল দাঁড়িয়ে গিয়েছে। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে আমরা অবশিষ্ট ফিল্টার দুটি ছুঁড়ে ফেলে দিলাম উঠোনের সেই জমা জলের মধ্যে। সিগারেটের ফিল্টারের মধ্যে থাকা স্বল্প আগুন উঠোনের জমা জলে গিয়ে পড়তেই তা নিভে গেল। আরও বেশ খানিকটা সময় গল্পগুজব করার পর ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে বেরিয়ে এলেন ঘরের বাইরে। তারপর তিনি তক্তপোষে আমাদের সামনে বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন তৃপ্তি সহকারে। ঠাকুরমশাই, এবার তাহলে কাহিনীর পরবর্তী অংশ বলতে আরম্ভ করুন। কিশোরীর দিকে আমি কটমট দৃষ্টিতে তাকালাম। সত্যি তার এইরূপ ধৈর্যহীন অবস্থা দেখে আমার ভীষণ রাগ হলো তার প্রতি, কিন্তু আমি মুখে আর কোনো কিছুই বললাম না। ঠাকুরমশাই এবার আর কিশোরীর প্রতি রেগে গেলেন না। তিনি নাক ও মুখের মাধ্যমে গল গল করে বেশ খানিকটা ধোয়া বাইরে ছেড়ে শান্ত সুরে বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। আমি রমাকান্ত মশাই এবং শশীকান্ত মশাইয়ের সাথে এবার রওনা হলাম তাদের গ্রাম পাটালিপুত্রের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে পাটালিপুত্রের দূরত্ব ছিল বেশ অনেক।
এই গ্রামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর পেরিয়ে প্রায় বিকেল হয়ে গেল। পাটালিপুত্র গ্রামে এসে যখন আমাদের গরুর গাড়ি থামলো, তখন প্রায় শেষ বিকালের রক্তিম গোধূলি আলো ছড়িয়ে পড়েছে গোটা আকাশ জুড়ে। রাখাল বালকের দল তাদের গরু মহিষের পাল সঙ্গে নিয়ে ফিরে চলেছে গোয়াল ঘরের পানে। সুদূর প্রসারী মাঠের মাঝখানে উঁচু মতন একটা ঢিবির ওপর কৃষ্ণচূড়া গাছের তলায় বসে কোনো এক যুবক সুমধুর সুরে বাঁশি বাজিয়ে চলেছে এক মনে। সে বাঁশির মিটে সুর ক্রমশ মিশে যাচ্ছে আকাশে, বাতাসে, সমগ্র ধরিত্রীর বুকে। টলটলে জলে ভরা দিঘির উপর বড় বড় শ্বেত শুভ্র রাজহাঁস সাঁতার কাটছে মনের আনন্দে। ছোট বড় নানান পাখির দল কিচিরমিচির শব্দ করতে করতে ফিরে চলেছে যে যার বাসার উদ্দেশ্যে। তোমরা তো জানোই যে বরাবরই আমার গ্রামগঞ্জ খুবই ভালো লাগে। আমার ছোটবেলাটা পুরোপুরি কেটেছে গ্রামের মধ্যে, তাই আমি আমার অন্তরাত্মার সঙ্গে গ্রামের কেমন যেন একটা বিশেষ টান অনুভব করি সর্বদা। হ্যাঁ, এখন শহরে থাকতে বাধ্য হলেও শহর আমার কোনোদিনও প্রিয় জায়গা হয়ে উঠতে পারেনি। শহরের এই যানজট, মানুষের চিৎকার, চেঁচামেচি, কোলাহল, বিপুল পরিমাণে দূষণ আমার একেবারেই ভালো লাগে না। গ্রামের মুক্ত বাতাস, টলটলে জলে ভরা নদ নদী, খাল বিল, সবুজ কচি ঘাস, সবেতেই আমি যেন একটা অন্য রকমের সুখ খুঁজে পেতাম। আমাদের গ্রামের মাঠ ঘাট, গাছপালা, খাল বিল সবকিছুই আমার সাথে কথা বলতো। হ্যাঁ, আমি তাদের ভাষা বুঝতে পারতাম। এ কথা তোমরা কেউই বিশ্বাস করবে না, তা আমি বিলক্ষণ জানি। কিন্তু তোমাদের বিশ্বাস অবিশ্বাসের উপর তো আর এই জগৎ সংসারের সবকিছু নির্ভর করে না, তাই বললাম আর কি। শশীকান্ত এবং রমাকান্ত মশাইয়ের সাথে হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হলাম এক বিশাল অট্টালিকার সম্মুখে। রমাকান্ত মশাই আমার উদ্দেশ্যে বললেন, বাবা তারানাথ, এই হলো আমাদের গৃহ। বাহ, আপনাদের বাড়ির অবস্থা থেকে বিলক্ষণ বুঝতে পারছি যে আপনারা বড় ধনী পরিবার। বাড়ি তো নয়, যেন একেবারে প্রাসাদ। এই যে বাড়ি তুমি দেখছো বাবা, এই বাড়ি আসলে নির্মাণ করেছিলেন আমাদের ঠাকুরদাদা। আমাদের ঠাকুরদা ছিলেন এখানকার তৎকালীন জমিদারের খাস নায়েব, আর আমরা হলাম তারই বংশধর। আমাদের এখানকার সমস্ত মানুষ ভীষণ সম্মান করে ভালোবাসে। আমরাও আমাদের সাধ্যমতো সবসময় চেষ্টা করি তাদের নানা প্রয়োজনে অপ্রয়োজনে, বিপদে আপদে সাহায্য করে পাশে দাঁড়াতে। সেরকমটাই তো করা উচিত। আসলে কি জানেন, ঈশ্বর আপনাদের বিপুল পরিমাণে সমস্ত কিছুই দিয়েছেন। এবার আপনারা যদি এই সমস্ত কিছুর সামান্যতম কিছু অংশ দিন দুঃখী, অসহায়, দরিদ্র মানুষের সেবার কাজে লাগান, দান করেন, তাহলে পরমেশ্বর আপনাদের ওপর সত্যিই বড় সন্তুষ্ট হবেন এবং তার দ্বিগুণ আপনাদের ফিরিয়েও দেবেন। দান হলো এক মহৎ জিনিস। দান করার ক্ষমতা সকলের থাকে না, আর অহংকার হলো সবচেয়ে ক্ষতিকারক, ভয়াবহ এক জিনিস। আমাদের শরীরে যে কোনো বিষয় যদি বিন্দুমাত্র অহংকারের জন্ম হয়, তাহলে সে বিষয়ের ধ্বংস অনিবার্য। চলো তারানাথ, এবার আমরা বরং বাড়ির অন্দরে প্রবেশ করি। সন্ধ্যার অন্ধকার নেমে আসছে, আর বাইরে থেকে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, তাই চলুন। আমি এবার মল্লিক মশাইদের সাথে প্রবেশ করলাম সেই বিশাল বড় সুবৃহৎ অট্টালিকার অন্দরমহলে। তবে চৌকাঠ পেরিয়ে বাড়ির ভিতর পা রাখা মাত্রই কে যেন আমাকে তীব্রভাবে ঝাঁকিয়ে দিল। আমার হৃদয়ের মধ্যে দ্রুত বেগে ছড়িয়ে পড়ল একটা অদ্ভুত অস্বস্তিকর বিশ্রী অনুভূতি। আমার নাসারন্ধ্র হতে দেহের অভ্যন্তরে প্রবেশ করলো একটা ঝাঁঝালো আষ্টে বিটকেল গন্ধ।
মনের মধ্যে বেজে উঠল ভয়ঙ্কর বিপদের ঘণ্টা। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারে যে এই সমস্ত লক্ষণ আসলে ঠিক কতটা ভয়ের, কতটা অমঙ্গলের। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে এই মল্লিক বাড়ির ভিতরে কোনো এক অপশক্তিকে জাগিয়ে তোলা হয়েছে। রমাকান্ত বাবু তার পরিবারের সকলের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। বাড়ির ছোট সদস্যরা এসে আমার পায়ের ধুলো মাথায় নিল। আমি তাদের প্রাণ ভরে আশীর্বাদ করলাম। সকলের সাথেই পরিচয় পর্ব সমাপ্ত হবার পর কল ঘরে এসে ভালো করে হাত পা মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আমি শশীকান্ত মশাইয়ের উদ্দেশ্যে বললাম, চলুন শশীকান্ত মশাই, এবার আমি একটিবার আপনাদের বাড়ির আরাধ্যা দেবী অর্থাৎ মা মহামায়াকে দেখতে চাই। আপনি দয়া করে আমায় সেই স্থানে নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাবা, চলো, আমি তোমাকে আমাদের বাড়ির ঠাকুর দালারে নিয়ে যাচ্ছি। আচ্ছা শশীকান্ত মশাই, আপনাদের বাড়ির কুলদেবী অর্থাৎ মা মহামায়া দীর্ঘদিন ধরে এই বাড়িতেই পূজিতা হয়ে আসছেন কি, তাই তো? হ্যাঁ বাবা, আমাদের বাড়ির কুলদেবী বহু কাল ধরে আমাদের বাড়ির পুরুষ সদস্যদের কাছ থেকে পুজো নিয়ে আসছেন। বংশের পর বংশ যাবৎ আমরাই মাকে পূজা করে আসছি। দেবী খুব জাগ্রত। তুমি আমার সাথে এসো বাবা, আমি তোমাকে সেই স্থানে নিয়ে যাচ্ছি। মায়ের বিগ্রহ দেখলে তোমার মন পুরোপুরি ভরে যাবে, এই কথা আমি জোর গলায় তোমায় বলতে পারি। কত মানুষ কত দূর দূর থেকে ছুটে আসেন আমাদের বাড়িতে কেবলমাত্র একটিবার দেবীকে স্বচক্ষে দর্শন করার জন্য। এই যে বাবা, এই হলো আমাদের বাড়ির মা মহামায়া, এই হলো অষ্টধাতুর মায়ের মূর্তি। আহা শশীকান্ত মশাই, আপনাদের পরিবারের দেবীকে দেখে মন যেন পুরোপুরি ভরে গেল। কি অপূর্ব মায়ের রূপ! একবার তাকালে চোখ ফেরানো যেন বড়ই কঠিন হয়ে পড়ে। পদ্ম ফুলের মালার মাঝে মা যেন মুখ লুকিয়ে মিষ্টি হাসি হাসছেন। আপনাদের বাড়ির ঠাকুর দালানটিও ভারী চমৎকার। চারিদিকে বড় বড় ঝাল লণ্ঠন আর দামি লাল কাপড়ের পর্দা এই ঠাকুর দালানের শোভা অনেক গুণ বৃদ্ধি করেছে। সিঁড়ি বেয়ে ঠাকুর দালানের ওপরে উঠে সত্যি আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম। গোটা ঠাকুর দালানের গর্ভগৃহ জুড়ে একটা মিষ্টি সুন্দর চন্দনের গন্ধ ছড়িয়ে রয়েছে বাতাসের সাথে। রূপর সিংহাসনের উপর পদ্ম ফুল এবং রক্ত জবার মালার মাঝে অষ্টধাতুর দেবী মূর্তি অধিষ্ঠান করে রয়েছে স্বমহিমায়। তবে যেই জিনিসটা সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে তা হলো গোটা জায়গা জুড়ে অসংখ্য মহামূল্যবান পাথর এবং স্বর্ণের অলঙ্কার। দেবীর অঙ্গে থাকা গয়না সহ পূজার যাবতীয় জিনিসপত্রই মহামূল্যবান ধাতু দ্বারা নির্মিত। মায়ের সোনার মুকুট, গলায় একাধিক হার ও মালা, কোমর বন্ধনী, চুড়ি, পায়ের মল সবকিছুই সোনার। সেই সমস্ত সোনার অলঙ্কারে মৃত প্রদীপের স্বল্প আলো গিয়ে পড়লে তা যেন আরো চকচক করে উঠছে বারবার ক্ষণে ক্ষণে। গর্ভগৃহের মেঝেতে বসে সন্ধ্যা আরতির প্রস্তুতি নিচ্ছে এক স্বল্প বয়সের তরুণ ব্রাহ্মণ। শশীকান্ত মশাই তাদের পুরোহিতের সাথে আমার আলাপ করিয়ে দিলেন। তারানাথ, এই হলো আমাদের বাড়ির বর্তমান ব্রাহ্মণের নাম সুদীপ্ত, সুদীপ্ত ভট্টাচার্য। সুদীপ্তর বাড়ি এখান থেকে অনেকটাই দূরে। সে আমাদের বাড়িতে থেকেই দেবীর আরাধনা করে নিত্য সেবা দেয়। সুদীপ্ত, এনার নাম তুমি অতি অবশ্যই শুনেছ। এনার নাম হলো তারানাথ চক্রবর্তী। তবে আরও একটা পরিচয় রয়েছে এই ভদ্রলোকের। সাধারণ মানুষ এনাকে তারানাথ তান্ত্রিক বলেও ডাকে। সুদীপ্তের পিতামহ এবং তারপর তার বাবা আমাদের বাড়ির দেবীর পূজা করতেন। বর্তমানে সুদীপ্তের বাবা অসুস্থ, তাই সুদীপ্ত এবার দেবীর পূজার ভার নিয়েছে। বংশ পরম্পরায় তারা আমাদের বাড়ির দেবীর নিত্য পূজা করে আসছে। বাহ, আপনার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো চক্রবর্তী মশাই। সত্যি
আপনার অনেক নাম প্রশংসা শুনেছি মানুষের মুখে মুখে। আজ আমার এই মানব জীবন সার্থক হলো সরাসরি আপনাকে এত কাছ থেকে দেখে। থাক থাক সুদীপ্ত, এইভাবে দেবীর সামনে প্রণাম করতে নেই। আমি এমনিতেই তোমাকে আশীর্বাদ করছি বাবা। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আচ্ছা, এখন তো সন্ধ্যা আরতির সময়, আর বেশি কথা না বলাই ভালো। তুমি সন্ধ্যা আরতির প্রস্তুতি নাও, আমি বরং এই স্থানে বসে দু চোখ ভরে একটু দেবীর সন্ধ্যা আরতি দেখি। তোমাদের আর কি বলবো কিশোরী, সুদীপ্তর সন্ধ্যা আরতি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমার দু নয়নের অশ্রু বাড়ি গালবে গড়িয়ে পড়ল নিচে। আহা, কত অল্প বয়সেও সেই ছেলে কি অপরিসীম ভক্তি করে অন্তর থেকে মাকে ডাকলো। সন্ধ্যা আরতির পর প্রসাদ মুখে দিয়ে নত মস্তকে দেবীকে প্রণাম জানিয়ে আমি এবং শশীকান্ত মশাই ঠাকুর দালান থেকে বেরিয়ে এলাম। রাতের খাবার খেয়ে আমি আমার জন্য নির্ধারিত দোতলার একটি কক্ষে উঠে এলাম। তবে আমার মনের মধ্যে কিন্তু বারবার সেই বিপদ ঘণ্টাটা তীব্রভাবেই বাজতে থাকলো। একটা মাথা ধরানো ঝাঁঝালো উৎকণ্ঠ গন্ধ আমার নাকে এসে ঝাপটা মারল ক্রমাগত। আমি লক্ষ্য করে দেখলাম যে একমাত্র ঠাকুর দালানের সন্নিকটে এই গন্ধটা একেবারেই নেই। এর পরিবর্তে সেখানে রয়েছে এক সুন্দর চন্দন এবং ফুলের গন্ধ। তার মানে সমগ্র বাড়ি জুড়ে অপশক্তির প্রভাব থাকলেও কেবলমাত্র দেবতার স্থানে সেই অপশক্তি প্রবেশ করতে পারেনি। তোমরা তো জানোই, আমি প্রত্যেকবারই বিভিন্ন জায়গায় আমার সঙ্গে লাল সালুর ঝোলাখানা নিয়ে যাই এবং সেই ঝোলার ভিতর থাকে কিছু টুকিটাকি তন্ত্র সম্পর্কীয় জিনিসপত্র। ঝোলাখানা কাঁধে নিয়ে আমি দোতলার ঘর থেকে নিচে নেমে এসে একখানা জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে ঠাকুর দালানের সামনে এসে থমকে দাঁড়ালাম। গোটা বাড়ি ততক্ষণে মধ্যরাত্রের নিদ্রার অতল সমুদ্রে পুরোপুরি তলিয়ে গিয়েছে। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনরূপ বিন্দুমাত্র শব্দও হচ্ছে না। কেবলমাত্র মন্দিরের গর্ভগৃহে একখানি টিমটিমে প্রদীপ জ্বলছে। ঝোলাখানা হাতে নিয়ে আমি মন্দিরের গর্ভগৃহের ভিতরে প্রবেশ করে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালাম। তারপর শুরু করলাম মা তারার বীজ মন্ত্র পাঠ, মধু সুন্দরী দেবীর ধ্যান এবং তারপরে মল্লিক বাড়ির ছোট বড় মিলিয়ে সর্বমোট 20 জন সদস্যের জন্য 20টি মহাশক্তিশালী মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচ। সেই 20খানা রক্ষা কবচ তৈরি করতে করতে সমগ্র রাত প্রায় অতিবাহিত হয়ে শেষ রাতের সময় আসন্ন হলো। সারা রাত একটানা সম্পূর্ণ বিনিদ্র অবস্থায় জেগে থাকার কারণে এবং অনেক মন্ত্র পাঠের জন্য আমার ভীষণই ক্লান্ত লাগলো। দু চোখের পাতা বুঝে এলো ঘুমে। আমি গর্ভগৃহের দরজা বন্ধ করে সিঁড়ি ভেঙে বাইরের মেঝেতে পা দেওয়া মাত্রই আমার মেরুদণ্ড দিয়ে একটা বরফ গলা জলের মতো কনকনে ঠান্ডা চোরা রক্তের স্রোত বয়ে গেল। যে দৃশ্য আমি চোখের সামনে দেখলাম সেই দৃশ্য হাড় হিম করা। যদি অন্য যে কোনো সাধারণ মানুষ দেখতো তাহলে সে ওই স্থানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ত এবং তার হৃদযন্ত্র বিকল হয়ে যেত চিরতরের জন্য। একটানা এতক্ষণ সময় ধরে চুপচাপ গল্প শোনার পর কিশোরী এবার প্রশ্ন করলেন, কেন ঠাকুরমশাই, সেই গভীর রাতে আপনি কি এমন দৃশ্য দেখলেন যার কারণে আপনার অমন অবস্থা হয়েছিল? ঠাকুর দালানের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে আমি দেখলাম একটা ভয়ানক কালো কুচকুচে বিভৎস দর্শন ছায়া মূর্তিকে। অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল আমার, তাতেই আমি পরিষ্কার দেখলাম একটা বিশাল আকার ছায়া মূর্তি ক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছে আমার মুখোমুখি। তার দুই চোখের অন্তরে যেন জ্বলছে নীল আগুনের তেজরশ্মি। তার মুখ গহ্বরে দুই দিকে বেরিয়ে এসেছে দুটি বৃহৎ আকারের তীক্ষ্ণ সদন্ত।
রাতের অন্ধকারের মধ্যেও সেই দাঁত দুটি ঝকঝক করছে বারে বারে, আর সেই দাঁতের ফাঁক থেকে টপ টপ শব্দে গড়িয়ে পড়ছে লালা রস। তার সমগ্র শরীর বড় বড় কালো লোমে আবৃত, হাতে ও পায়ে রয়েছে ধারালো নখ। আমি সেই অশরীরকে দেখেই বুঝতে পারলাম যে এ আসলে প্রেতজনের নিম্ন শ্রেণীর এক প্রেত। নির্ঘাত কেউ একে ডেকে এনেছে এই পরিবারের মানুষদের ক্ষতি করবার জন্য। কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক। আমি আমার অতীত জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে ফেলেছি নানান সব আদি ভৌতিক ভয়ানক বিভীষিকার মুখোমুখি হয়ে। তাই এত সহজে আমাকে ভয় পাওয়ানো সম্ভব নয়। আমি আমার ঝোলার ভেতর থেকে এবার বের করে আনলাম কিছুটা পুরো সিঁদুর আর একটা শুকনো বেল পাতা। সেই পুরো সিঁদুর এবং শুকনো বেল পাতা ডান হাতের তালুতে ভালোভাবে ঘষে আমি তা ছুঁড়ে দিলাম বাতাসের মধ্যে। তৎক্ষণাৎই একটা চাপা গর্জন করে সেই বিকট দর্শন ছায়া তথা প্রেত মূর্তি অদৃশ্য হলো। পরের দিন সকাল হলে আমি একসাথে শশীকান্ত মশাই এবং রমাকান্ত মশাই তাদের দুজনকেই আমার ঘরে আসতে বললাম। তাদের সাথে আমার বেশ কিছু জরুরি বিষয়ে কথোপকথন ছিল। তারানাথ, ভিতরে আসতে পারি? ছি ছি ছি, এই আপনারা কি করছেন? এই বাড়ি তো আপনাদেরই, তবে আপনারা ঘরের ভেতরে ঢুকতে আমার কাছ থেকে অনুমতি নিচ্ছেনই বা কেন? তাই বললে কি আর হয় তারানাথ? এখন এই কক্ষ আমরা তোমাকে দিয়েছি থাকার জন্য, তাই এই কক্ষের ভেতর প্রবেশ করার পূর্বে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে বই কি। কিন্তু তারানাথ, তোমাকে দেখে এত চিন্তিত বলে মনে হচ্ছে কেন? তোমার চোখ মুখ কেমন যেন থমথমে হয়ে রয়েছে। কাল সারা রাত কি ঘুমাওনি নাকি? তারানাথ, তুমি কি কোনো কিছু জানতে পেরেছো? আগে হ্যাঁ, কাল সারা রাত আমার দু চোখের পাতায় একটুও ঘুম আসেনি। আপনাদের আশঙ্কাই সম্পূর্ণ সঠিক রমাকান্ত মশাই। সত্যি আপনি যথার্থই অনুমান করেছিলেন, এ কথা বলতেই হবে। আপনাদের পরিবারের সাথে কেউ শত্রুতা করে এক নিম্ন শ্রেণীর বেশ শক্তিশালী প্রেত মূর্তিকে জাগিয়ে তুলেছে, এবং সে প্রেত বর্তমানে আপনাদের এই বাড়ির মধ্যেই রয়েছে। এই প্রেত মূর্তির কবলে পড়ে আপনাদের পরিবারের সদস্যরাও মারা যাচ্ছে। কাল সারা রাত আমি ঠাকুর দালানে গিয়ে দেবীর সামনে বসে ধ্যান এবং মন্ত্রপাঠ করেছি। শেষ রাতের সময় সেই স্থান ছেড়ে এই ঘরে আসার পথে আমি মুখোমুখি হয়েছিলাম সেই ভয়ানক প্রেতের। আমি স্বচক্ষে তাকে দেখেছি। এসব এসব তুমি কি বলছো তারানাথ? এবার তাহলে কি হবে? আমাদের পরিবারের সদস্যরা কি তবে অস্বাভাবিকভাবে মুখে রক্ত উঠে মারা যাবে এক এক করে? তুমি কিছু একটা করো বাবা, এখন তুমিই আমাদের একমাত্র ভরসা। আপনি দয়া করে এইভাবে চোখের জল ফেলবেন না শশীকান্ত মশাই। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি কোনো চিন্তা করবেন না। সব চিন্তার ভার এখন আমার। আপনাদের রক্ষা করা আমার দায়িত্ব। যখন আমি একবার নিজের কাঁধে তুলে নিচ্ছি আপনাদের রক্ষা করার দায়িত্ব, তখন যে কোনো উপায় দরকার হলে নিজের জীবন বাজি রেখেও আমি আপনাদের রক্ষা করব। কাল সারা রাত জেগে আপনাদের পরিবারের সকল মানুষদের জন্য আমি এই মহামৃত্যুঞ্জয় রক্ষা কবচগুলি নির্মাণ করেছি। এগুলো আপনি নিন। আপনাদের বাড়ির প্রত্যেকটি সদস্যের হাতে লাল সুতোর সাথে ভালোভাবে বেঁধে দেওয়ার ব্যবস্থা করুন। মহিলাদের বাম হাতে এবং পুরুষদের ডান হাতে এগুলি ধারণ করতে হবে। এই রক্ষা কবচ কিন্তু মোটেও কোনো সাধারণ তুচ্ছ রক্ষা কবচ নয়, এদের শক্তি অপার। এই রক্ষা কবচ আপনাদের দেখে থাকলে এই নিম্নমানের অপশক্তির ধারে কাছেও ঘেঁষতে পারবে না। আপনারা সম্পূর্ণই সুরক্ষিত থাকবেন। আর হ্যাঁ, যেই অপশক্তির আগমন আপনাদের বাড়িতে ঘটেছে তাকে ধ্বংস করার জন্য আমি একটি শক্তিশালী যজ্ঞ করব, আজ সারা রাত ব্যাপী ধরে। সেই যজ্ঞের জন্য আমার অনেকগুলো জিনিসপত্রেরও প্রয়োজন হবে। আপনাদের সেই সমস্ত কিছু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি আমাদের যা সমস্ত কিছু আনতে বলবে আমরা সেই সব কিছু আনিয়ে দেব। যে সমস্ত জিনিস আপনারা বাজারে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবেন, এই যেমন ধরুন আতপ চাল, মধু, ঘি, সরিষার তেল, পঞ্চশস্য, পঞ্চফল, শুকনো পাটকাঠি, যজ্ঞের জন্য প্রয়োজনীয় জবা ফুলের মালা, অপরাজিতা ফুল, কালো সর্ষে, সাদা সর্ষে, সাদা তিল, এই সমস্ত কিছু আনান। আর যেগুলো আপনারা অর্থের বিনিময়ে বাজার থেকে ক্রয় করতে পারবেন না, এই যেমন ধরুন শ্মশানের শুকনো মাটি, প্রতিষ্ঠিত পুকুরের 1 ঘটি জল,
দক্ষিণ দিকে থাকা যে কোনো আম গাছে শুকনো মরা ডাল, কাকের বাসার মধ্যে থাকা পালক ইত্যাদি ইত্যাদি এই সমস্ত উপাদানগুলি আমি বরং সংগ্রহ করে নেব। তুমি কোনো চিন্তা করো না তারানাথ, তুমি যা সমস্ত কিছু আনিয়ে দেবার জন্য বললে আমরা সব কিছু আনিয়ে দেব। আর আজ রাতে আমরাও সচ্চক্ষে দেখব তোমার তন্ত্রক্রিয়া এবং ওই অপশক্তির বিনাশ। বেশ, তবে তাই হবে। আপনারা সকলে শুদ্ধ বস্ত্র পরে আজ রাত্রি 12 ঘটিকায় উপস্থিত হবেন আপনাদের বাড়ির ঠাকুর দালানে। সেখানেই ওই অপশক্তি ধ্বংস হবে। আপনাদের পরিবারের সাথে যে ব্যক্তি অন্যায় করেছে সেও আজ রাতেই তার উচিত শিক্ষা পাবে। আমি এবং কিশোরী আমরা দুজনে বেশ গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। বাইরে বৃষ্টির মাত্রাটা আরও বেড়েছে, বই কমেনি। ঠান্ডা ঝড়ো সনসনে বাতাস বইছে ক্রমাগত। তীব্র বাতাসের সাথে শীতল বৃষ্টির ঝাঁট এসে মিশে যাচ্ছে আমাদের গায়ে। ঠাকুরমশাই গল্প বলা থামিয়ে সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলেন। কিশোরী বলল, এরপর কি হলো ঠাকুরমশাই? সেই রাতেই আপনি এবার যজ্ঞের বেদিতে বসলেন, তাই তো? হ্যাঁ, রাত্রি 12টার সময় থেকে আরম্ভ হলো এক বিশেষ নক্ষত্র যোগ। আর সেই নক্ষত্র যোগের সাথে সাথেই আমি শুরু করলাম যজ্ঞ। ঠাকুর দালানের গর্ভগৃহের সামনে মা মহামায়ার মুখোমুখি নিচের মেঝের উপর একখানি বিশেষ চক্র অঙ্কন করলাম। সবার প্রথমে সিঁদুর লেপে আঁকলাম একটি গোলাকার বৃত্ত, এবং সেই বৃত্তের মধ্যিখানে একটি ত্রিভুজ। ত্রিভুজের 3টি কোণে রাখলাম 3টি মাটির প্রদীপ। তারপর সেই প্রদীপে ঘি ঢেলে তাতে আগুন জ্বালালাম। ত্রিভুজের মাঝখানে ছোট সরু যজ্ঞের কাঠ সাজালাম এক এক করে। শুকনো পাটকাঠিতে আগুন ধরিয়ে অগ্নি দেবতাকে প্রণাম জানিয়ে এবং সিদ্ধিদাতা গণেশের মন্ত্র পাঠ করে আমি যজ্ঞের আগুন প্রজ্বলন করলাম। এরপর আরম্ভ হলো বৈদিক ভাষায় দেবীর উগ্রতারার মন্ত্র পাঠ। মনে মনে কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীকে প্রণাম জানিয়ে আমি বীজ মন্ত্র সহকারে যজ্ঞ আরম্ভ করলাম। তোমাদের সেই সকল বীজ মন্ত্র বলতে নেই, তাই বলছি না। সংসারী তন্ত্রে অদীক্ষিত মানুষদের এই সমস্ত শুনতে নেই বা জানতেও নেই। কতক্ষণ যে যজ্ঞ চললো তা বলতে পারি না সঠিকভাবে। মল্লিক বাড়ির প্রতিটা সদস্য একে একে এসে উপস্থিত হলো প্রত্যেকে। এর আগেও আমি বহুবার বিভিন্ন জায়গায় এরূপ নিম্ন শ্রেণীর প্রেত ধ্বংস করেছি, তাই এই কাজ আমার কাছে একেবারেই খুব কঠিন কিংবা নতুনত্বের কিছুই ঠেকলো না। যজ্ঞের শেষ আহুতি দেওয়ার সাথে সাথেই সেই প্রাসাদ সমতুল্য বিশাল অট্টালিকার ভিতরে ছন ছন শব্দে তুমুল ঝড় উঠল। সত্যি বাইরের প্রকৃতি পুরোপুরি স্বাভাবিক শান্ত থাকলেও ঘরের ভেতর যেন লণ্ডভণ্ড হয়ে যেতে আরম্ভ করলো। প্রতিটা মানুষের মুখ থমথমে হয়ে গেল। বাড়ির কাজের লোকেরা চিৎকার চেঁচামেচি আরম্ভ করলো, কিন্তু আমি তাকিয়ে রইলাম অপলক দৃষ্টিতে। ওই সমগ্র বাড়ির মধ্যে থেকে যাবতীয় অপশক্তি একটা কালো ছায়ার কুণ্ডলীর আকৃতি ধারণ করে সেই আগুনের মধ্যেখানে এসে তা চিরতরের জন্য মিলিয়ে গেল। আর কোনো চিন্তা নেই শশীকান্ত মশাই, আপনাদের পরিবারের ওপর থেকে সমস্ত অপশক্তির কালো ছায়া মুছে গিয়েছে চিরতরের জন্যই। আজ এই মুহূর্ত থেকে আপনাদের পরিবারের প্রতিটা সদস্য সম্পূর্ণ সুরক্ষিত, আর কাউকেই অকালে প্রাণ হারাতে হবে না। তুমি সত্যি বলছো বাবা তারানাথ? আমাদের ওপর থেকে সমস্ত বিপদের প্রকোপ কেটে গেছে চিরতরের মতো। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। যদি ধন্যবাদ দেওয়ার প্রয়োজন হয় আপনারা তাহলে ধন্যবাদ জানান ঈশ্বরকে, আপনাদের পরিবারের আরাধ্যা দেবী মা মহামায়াকে, কারণ যা করার তা মঙ্গলময়ী মাই করেছেন। চলুন আপনারা সকলে বাড়ির বাইরে চলুন। শেষের জবনিকা পতন কিন্তু ওখানেই আপনাদের বাড়ির সন্নিকটে ঘটতে চলেছে। এসব তুমি কি বলছো বাবা? কি ঘটনা ঘটতে চলেছে? রমাকান্ত মশাইয়ের প্রশ্নের উত্তরে আমি কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু আমাদের সকলকে চমকে দিয়ে বাইরে কান ফাটানো শব্দে বিনা মেঘে বজ্রপাত ঘটল।
গোটা বাড়িটা যেন থর থর করে কেঁপে উঠল ভূমিকম্পের ন্যায়। মানুষজন আর্তনাদ করে উঠল। বাইরে থেকে ভেসে এলো একজন পুরুষ মানুষের প্রাণপণ মরণ আর্তনাদ। আমার সাথে সাথে সকলে দৌড়ে বেরিয়ে এলো ঘরের বাইরে। মল্লিক বাড়ির সদর দরজার ঠিক মুখোমুখি পড়ে আছে একটা পূর্ণবয়স্ক প্রাপ্ত পুরুষ মানুষের প্রাণহীন মৃতদেহ। তার মৃতদেহের হাত পোড়া অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তার মাথায় বজ্রপাত হয়েছে। সেই দৃশ্য দেখে সকলের চোখ সংকুচিত হলো। ভয় হাত পা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। রমাকান্ত মশাই এগিয়ে এসে সেই মৃত মানুষটির মুখ দেখে বললেন, এ কি, এ যে ডাকাত সর্দার বংশী। আজ থেকে ঠিক 5 বছর আগে আমাদের বাড়িতে মা মহামায়ার গয়না চুরি করতে এসে ধরা পড়ে বেধড়ক মারধর খেয়ে প্রায় আধমরা অবস্থায় কোনো রকমে পালিয়ে বেঁচেছিল। কিন্তু এই শয়তানটা আমাদের বাড়ির সামনে কি করছিল, আর এর এই অবস্থা হলো কি করে? বুঝলেন রমাকান্ত মশাই, এই ডাকাত সর্দারই হলো আপনাদের বাড়ির সেই পরম শত্রু যে আপনাদের পরিবারের প্রতিটা মানুষের ক্ষতি চেয়ে এক ভয়ানক অপশক্তিকে জাগিয়ে তুলেছিল, এবং আপনাদের বাড়ির সন্নিকটে থেকে সে সবসময় নজর রাখত আপনাদের পরিবারের মানুষদের ওপর। এই যেমন ধরুন, আর নতুন কেউ মারা গেল কিনা, আপনাদের বাড়িতে কখন কি হচ্ছে এই সমস্ত খবর পাওয়ার জন্যই। আসলে সেইবার আপনাদের বাড়িতে হাতে নাতে ধরা পড়ার পর তার মনের মধ্যে আপনাদের বিরুদ্ধে জন্ম নেয় এক ভয়ানক প্রতিশোধের আগুন, আর সেই আগুনে আপনাদের ছাড়খাড় করে দিতে চেয়েছিল এই ডাকাত সর্দার। কিন্তু এ মূর্খ অধম ব্যক্তি জানতো না যে প্রতিশোধ স্পৃহার আগুনে নিজেকেই পুড়ে ছাই হয়ে যেতে হয়। আপনাদের বাড়ির আরাধ্যা দেবী আজ তাকে শাস্তি দিয়েছেন, তার মাথায় সরাসরি বজ্রাঘাত ঘটিয়ে। এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে অন্যের ক্ষতি চাইলে আখেরে ক্ষতিটা হয় নিজেরই। সেই সংশোধিত হওয়ার একটি সুযোগ পেয়েছিল, কিন্তু সেই সুযোগে সে সদ্ব্যবহার করেনি, তাই এবার তার প্রাণ গেল। আপনাদের পরিবারের শত্রু আর জীবিত নেই, সে মারা গিয়েছে। আপনারা এবার নিশ্চিন্তে থাকুন। তবে হ্যাঁ, এই মৃতদেহের সৎকারের ব্যবস্থা কিন্তু আপনাদেরই করতে হবে, এটা আপনাদের নৈতিক কর্তব্য। আজকের গল্প তাহলে এই পর্যন্তই। এরপর আরো কয়েকটা দিন তাদের বাড়িতে অতিথি হয়ে থেকে তারপর আমি আমার গৃহে ফিরে এসেছিলাম। কি হে ভায়া কিশোরী, চলো, আজকের মতন গল্প তো শেষ। এবার বরং আমরা উঠি। দুগ্গা দুগ্গা বলে এই সময় বেরিয়ে পড়াই মঙ্গলজনক। হ্যাঁ হ্যাঁ, চলো ঠাকুরমশাই, আজকের মতন উঠি, আবার অন্য কোনো দিন আসবো না হয়। আচ্ছা, বেশ বেশ, এসো তবে। আর হ্যাঁ, সাবধানে যেও কিন্তু। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী আমরা দুজন মিলে এবার বেরিয়ে এলাম মঠ লেনের বাইরে। তারপর দুই বন্ধু মিলে দুখানি সিগারেটে আগুন ধরিয়ে টান দিতে লাগলাম মনের সুখে। রাস্তার মধ্যে জমা জলের বুকে ছপ ছপ শব্দ তুলে হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এতক্ষণ শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও মল্লিক বাড়ির বিপদ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন বুবাই, বিভূতির চরিত্রে ইরফান, কিশোরীর চরিত্রে সুদীপ এবং অন্যান্য চরিত্রে রৌনক, রূপঙ্কর, দীপ্তদীপ, দিগন্ত, অয়ন্তিকা। আশা করছি আমাদের ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।